আজ চলে আসলাম সোনার তরী কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৫টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলকের প্রিপারেশন নিতে কাজে লাগবে। এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। অর্থাৎ এই কবিতায় যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে যেমন ধান, কৃষক, মাঝি এই সবগুলোরই সরাসরি অর্থের বাইরেও একটা ব্যাপক এবং বিস্তৃত অর্থ রয়েছে। এখন একজন শিক্ষক যখন প্রশ্ন করেন সোনাতরী কবিতা থেকে, স্বাভাবিকভাবেই তিনি যাচাই করতে চান যে এই রূপক অর্থগুলো শিক্ষার্থীরা জানে কিনা। কাজেই তোমাদেরও প্রিপারেশন নেওয়ার সময় এই বিষয়টা মাথায় রেখে গুরুত্ব দেওয়া উচিত। এবং যখন পড়বে তখনও দেখবে যে অধিকাংশ প্রশ্নই এই রূপক অর্থগুলো থেকে এসেছে। যেমন আমাদের প্রথম প্রশ্নটাই আছে যে সোনাতরী কবিতায় সোনার ধান কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ কি রূপক অর্থে সোনার ধান বা ফসল ব্যবহৃত হয়েছে? আর উত্তরটা হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। আবার সোনার তরী এটিও কিন্তু একটি প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। নিশ্চয়ই সবাই এতদিনে জানো যে সোনার তরী হচ্ছে মহাকালের প্রতীক। আর এই সোনার ধান, সোনার তরী ২ টিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকবার প্রশ্ন এসেছে এখান থেকে এবং আরো অনেকবার আসবে নিশ্চয়ই। আর সামগ্রিকভাবেও একটা প্রশ্ন এসে থাকে অনেক সময় যে রূপকের আড়ালে মানুষের জীবনের দর্শনকে কোন কবিতায় প্রকাশ করা হয়েছে? অথবা নিচের কোনটি রূপক কবিতা? এটির উত্তর কিন্তু সোনার তরী। যদিও আরো অনেক কবিতায় রূপকের ব্যবহার আছে। যেমন ধরো 'তাহারই পরে মনে' কবিতায় মাঘের সন্ন্যাসী একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আবার 'আমি কিংবদন্তীর কথা বলছি' এখানে কবিতা একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এই সোনার তরী কবিতাটিই কিন্তু একমাত্র রূপক কবিতা। এটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কবিতাটি। যে কারণে অন্য কবিতা কিন্তু রূপক কবিতা নয়। তোমাদের যত কবিতা পাঠ্য আছে তার মধ্যে একমাত্র সোনার তরী এটিকেই রূপক কবিতা বলা যায়। এর পরের প্রশ্নটা হচ্ছে কূলে একা কে বসে আছে? কয়েকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। যাই হোক উত্তরটা হচ্ছে কৃষক। কৃষকই কূলে একা বসে থাকে। আরেকটা প্রশ্ন প্রায়ই আসে যে সোনার তরী কবিতায় কোন ফসলের কথা উল্লেখ আছে? অথবা কি কাটতে, কাটতে সারা হলো? কি কাটতে, কাটতে শেষ হলো? এটার উত্তর হচ্ছে ধান। সোনাতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। এটিও পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সোনাতরী কবিতায় কখন বর্ষা এসে গেল? প্রায়ই এটাও আসে পরীক্ষায় এবং অপশনে থাকে যে ধান কাটতে, কাটতে অর্থাৎ ধান কাটতে, কাটতে শেষ না হতেই বর্ষা এসে গেল। সোনাতরী কবিতায় এপার বলতে বোঝানো হয়েছে কোন সময়? এপার হচ্ছে ইহকালকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা লাইন আছে, "এপারেতে ছোট ক্ষেত আমি একেলা।" কৃষক বলতে চাচ্ছেন যে এই পাড়ে সে একা বসে আছে বা নিঃসঙ্গতা বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে। আর পরপার বলতে কি বোঝানো হয়েছে তাহলে? অবশ্যই মৃত্যুর পরের জীবনকে পরপার বলা হয়েছে। আমাদের লাইনটা ছিল এরকম, "পরপারে দেখি আঁকা তরু ছায়া মসৃণ মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা।" অর্থাৎ ওপারের জীবনটা যে কেমন সে বিষয়ে আমাদের মনে একটা রহস্য আছে এবং কবিও ঠিক নিশ্চিত না যে ওপারে তার জন্য কি অপেক্ষা করছে। পরের প্রশ্নটা হচ্ছে সোনার তরী কবিতায় মাঝি কিভাবে তরী নিয়ে আসে? অপশনে সাধারণত এরকম থাকে যে গান গেয়ে, গেয়ে বা নীরব হয়ে অথবা দ্রুততার সাথে কিংবা ধীর লয়ে। যাই হোক আমাদের লাইনটা এরকম যে গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? তার মানে অবশ্যই কিভাবে মাঝি আসে? গান গাইতে, গাইতে। মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলি কেমন ছিল? একটা লাইন ছিল যে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। অর্থাৎ ঢেউগুলোর সম্পর্কে কবি যে বিশেষণটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে নিরুপায়। কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছে? অবশ্যই যে ধান সে কেটে শেষ করে রেখেছিল, সেই সোনার ধান কৃষক মাঝিকে অনুরোধ করে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা তোমাদের কি মনে আছে যে ওই কৃষকও কিন্তু নিজেকেও তুলে নেওয়ার জন্য অনুরোধ করে ওই মাঝিকে যে, "এখন আমারে লহো করুণা করে।" তো এই যে কৃষক মাঝির কাছে অনুরোধ করে নিজেকে নেওয়ার জন্য, এইখানে মানব চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে বলো তো? এটি কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর উত্তরটি হচ্ছে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। অর্থাৎ আমরা যখন বুঝতে পারি একটা বয়সের শেষে যে আমাদের হাতে খুব বেশি সময় নেই। কিন্তু সবাই কিন্তু চলে যেতে চাই না। আমরা জানি যে আমাদের মরে যেতে হবে কিন্তু আরো কিছুদিন বাঁচতে চাই। এই বাঁচার আকাঙ্খাটা প্রকাশ পেয়েছে কৃষক যখন বলেছেন যে, "এখন আমারে লহো করুণা করে।" পরের প্রশ্নটি হচ্ছে সোনার তরী কবিতায় সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? আমরা আগেই দেখেছি যে এখানে ফসল হিসেবে কল্পনা করা হয়েছে। আর অপশনে যদি থাকে ধান তাহলে অবশ্যই সেই ধানটিই হবে উত্তর। খরপরশা অর্থ কি? লাইনটা ছিল এরকম, ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা অর্থাৎ ভরা নদীর যে স্রোত, সেই স্রোতকে তিনি তুলনা করছেন
ফুলের মতো ধারালো এবং খড়পরশা বা শানিত বা ধারালো বর্ষা। এই বর্ষা মানে কিন্তু বর্ষাকাল নয়, এই বর্ষা হচ্ছে একটি অস্ত্র। ধারালো বর্ষার মতো স্রোত বলে ওই ভরা নদীকে খড়পরশা বলা হচ্ছে। আর খড়পরশা মানে হচ্ছে শানিত বা ধারালো বর্ষা। পরের প্রশ্নটি হচ্ছে সোনার তরী কবিতায় মহাকাল যা গ্রহণ করে, সৃষ্টিকর্মকে এবং মহৎ কীর্তিকে। অপশনের যেটাই থাকবে সেটি দিবে। যেকোনো একটি থাকবে অবশ্যই। তো মহাকাল গ্রহণ করে সৃষ্টিকর্মকে এবং মহৎ কীর্তিকে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান, এটা এতদিনে সবাই জানো, বারবার বলার কিছু নেই। ১৯১৩ সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে। মৃত্যু সালটা কি মনে আছে? ১৯৪১ সাল। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়? মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। তার একটা বই বের হয়েছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, যেটি ছদ্মনামে বের হয়েছিল। ওখান থেকেই তার ছদ্মনামটা হচ্ছে ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? আমরা তো শুনেছি যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এখন শুধু গীতাঞ্জলি কাব্য কিন্তু ওটা ছিল না। গীতাঞ্জলি নামে তার একটা কাব্যগ্রন্থ আছে, কিন্তু তিনি মূলত যে বইটার জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন, সেখানে গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতার অনুবাদ ছিল। আর এই যত কবিতা অনূদিত হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল, সবগুলো একটি বইয়ে নতুন করে ছাপা হয়, যে বইটির নাম ছিল সং অফারিংস। আর এই কবিতার বইয়ের কবিতাগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা? এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি উপন্যাস। কাকে বাংলার ছোট গল্পের পথিকৃৎ বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা সাহিত্যের পথিকৃৎ, বা তিনিই প্রথম ছোট গল্পের একটা ফরমেট দেখিয়ে দেন সবাইকে যে এরকম করে ছোট গল্প লেখা উচিত। এজন্য তাকে বলা হয় ছোট গল্পের পথদ্রষ্টা বা পথিকৃৎ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ওই যে ১৫ বছর বয়সে যে কাব্যগ্রন্থটি তিনি রচনা করেন, তার নাম হচ্ছে বনফুল। আর বিসর্জন বা চিত্রাঙ্গদা কোন ধরনের গ্রন্থ? যেকোনো একটি আসতে পারে পরীক্ষায়, যে বিসর্জন কোন ধরনের গ্রন্থ বা চিত্রাঙ্গদা কোন ধরনের গ্রন্থ। এটি হচ্ছে কাব্যনাট্য। কাব্যনাট্যটা হচ্ছে কবিতার মতো করেই লেখা, কিন্তু মূলত সেটি নাটক বা অভিনয় করে উপস্থাপন করার জন্য, মঞ্চে উপস্থাপন করার জন্য এই কাব্যটা রচনা করা হয়। অর্থাৎ মূলত নাটক, কিন্তু সেটার ভাষাটা হচ্ছে কাব্যিক, অর্থাৎ কবিতার মাধ্যমে সংলাপ উপস্থাপিত হয়। এগুলোই হচ্ছে কাব্যনাট্য। আর বিসর্জন আর চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত ২ টি কাব্যনাট্য। আর সবশেষে আছে একটা খুব পছন্দের প্রশ্ন আমার, যে কোন কবির নামে বাংলা সাহিত্যের একটি বিশেষ সময় নির্দেশিত হয়ে থাকে? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় সময় ধরে সাহিত্য রচনা করেছিলেন এবং সেই সময়টা তার নামেই কিন্তু পরিচিত হয়ে আছে। অর্থাৎ তিনি যতদিন বেঁচে ছিলেন, সাহিত্য রচনা করেছিলেন, সেই সময়টাকে বলা হয় রবীন্দ্র যুগ। আরো অনেক বিখ্যাত কবি আছে, লেখক আছেন, কিন্তু তাদের নামে কিন্তু কোনো সময় পরিচিত হয়নি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই একটা যুগ পরিচিত হয়েছে। কাজেই অবশ্যই এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি বিরল সম্মান যেকোনো দেশের যেকোনো সাহিত্যিকের জন্য। কাজেই এটা মনে রাখতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যার নামে একটা সময় নির্দেশিত হয়ে এসেছে। তো এই ছিল মোটামুটি আমাদের ২৫ টি প্রশ্ন, যেগুলো আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা তো মূল কবিতাটি অবশ্যই পড়বে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করবে, যাতে যেকোনো প্রশ্নই আসুক কেউ ঠেকাতে না পারে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।